যে হাত দিয়ে একদিন ঘরের লক্ষ্মী হিসেবে বরণ করা হয়েছিল সেই হাতই আজ নিজের ঘরের লকার ভাঙল। সিসিটিভি ফুটেজে যখন বনলতার মুখ পরিষ্কার দেখা গেল তখন অনুভবের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। কিন্তু কেন এমন করল বনলতা? অভাব নাকি স্বভাব? বনলতা চলে যাওয়ার পর ঘরের চার দেওয়ান যেন হঠাৎ ছোট হয়ে আসে। ঝাড়লণ্ঠনের আলোটা বড্ড ফ্যাকাশে মনে হয় অনুভবের কাছে। লাজু পাথরের মতো দাঁড়িয়ে থাকে ডাইনিং টেবিলের এক কোণে। তার হাতে তখনও এক গ্লাস জল, যেটা সে ঠাকুমার জন্য এনেছিল। কিন্তু ঠাকুমা এখন সোফায় কুঁকড়ে বসে আছেন, যেন এক লহমায় তার বয়স 10 বছর বেড়ে গেছে। অনুভব জানালার কাছে গিয়ে দাঁড়ায়। বাইরের অন্ধকারটা আজ বড্ড বেশি কালো মনে হয়। লাজু ধীর পায়ে অনুভবের কাছে গিয়ে দাঁড়ায়, কিন্তু কিছু বলার সাহস পায় না। অনুভবের চোয়াল শক্ত হয়ে আছে। তার চোখের সামনে বারবার ভেসে উঠছে বনলতার সেই সিসিটিভি ফুটেজ আর শেষ মুহূর্তের সেই চিৎকার, যেখানে সে নিজের হীনমন্যতাকে চুরির অজুহাত হিসেবে খাড়া করেছিল। অনুভব হঠাৎ ঘুরে তাকায় লাজুর দিকে। তার গলায় এক অদ্ভুত নির্লিপ্ততা। সে বলে, লাজু, তুমি তো সব জানতে, তুমি কেন আটকালে না? কেন পুলিশকে অনুরোধ করলে রিপোর্টটা গোপন রাখতে? লাজু মাথা নিচু করে বলে, আমি চেয়েছিলাম দিদিভাই নিজেই নিজের ভুল বুঝতে পেরে সব ভিড়িয়ে দিক। বাড়ির সম্মানটা তো আমাদের সবার। অনুভব একটা তাচ্ছিল্যের হাসি হাসে। সে বলে, সম্মান? সম্মান তো সেদিনই ধুলোয় মিশে গেছে, যেদিন এই ঘরের চাবি বাইরের কারো হাতে নয়, ঘরের মানুষের হাতে অপব্যবহার হয়েছে। তুমি কি ভেবেছিলে বনলতা অনুতপ্ত হবে? সে তো শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করেছে। লাজু ফিসফিস করে বলে, আমি বিশ্বাস করতে পারিনি দিদিভাই এমনটা করতে পারে। অনুভব গর্জে ওঠে, বিশ্বাস শব্দটা আর এই বাড়িতে উচ্চারণ করো না লাজু। আমরা সবাই এক একটা মুখোশ পরে ঘুরে বেড়াচ্ছি। আজ বনলতার মুখোশটা খুলে গেছে বলে সে অপরাধী, আর আমরা যারা জেনেও চুপ ছিলাম তারা কি খুব ধোয়া তুলসী পাতা? ঠাকুমা এবার ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, থাম অনুভব, থাম, অনেক হয়েছে। আমি তো ভাবতেও পারিনি আমার শাশুড়ির দেওয়া ওই হাটটা নিয়ে ও এমন টানা হেঁচড়া করবে। ওটা শুধু গয়না ছিল না রে, ওটা একটা আশীর্বাদ ছিল। বনলতা ওটা বেচতে পারল? অনুভব ঠাকুমার পাশে গিয়ে বসে, তার কাঁধে হাত রাখে, কিন্তু সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা তার জানা নেই। রাত বাড়ে, কিন্তু এই বাড়িতে আজ কারো চোখে ঘুম নেই। ড্রয়িং রুমের আলোটা সারা রাত জ্বলে থাকে। পরের দিন সকালে পুলিশ স্টেশন থেকে ফোন আসে। অনুভবকে যেতে হবে কিছু আইনি নথিতে সই করার জন্য। অনুভব তৈরি হয়ে বেরোতে যাবে, এমন সময় লাজু তার সামনে এসে দাঁড়ায়। লাজুর হাতে একটা ছোট পোটলা। সে বলে, এটা নিয়ে যাও। অনুভব ভ্রুকুচকে বলে, এটা কি? লাজু বলে, দিদিভাইয়ের কিছু প্রয়োজনীয় জিনিস আর ওষুধ। জেলে হয়তো ওর কষ্ট হবে। অনুভব কিছুক্ষণ লাজুর চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর ব্যাগটা ছিনিয়ে নিয়ে বেরিয়ে যায়। পুলিশ স্টেশনে পৌঁছে সে দেখে বনলতা একটা কোণে বসে আছে। তার সেই দর্প, সেই অহংকার সব উধাও। চোখের নিচে কালি পড়েছে, চুলগুলো উস্কো খুস্কো। অনুভবকে দেখে সে একবার মাথা তোলে, কিন্তু পরক্ষণেই নামিয়ে নেয়। অফিসার বলেন, অনুভববাবু, আপনাদের হার্টটা রিকভার করা হয়েছে, তবে কেসটা এখন কোর্টে যাবে। বনলতা দেবী স্বীকারোক্তি দিয়েছেন। অনুভব সই করার পর বনলতার কাছে যায়। সে লাজুর দেওয়া ব্যাগটা টেবিলের ওপর রাখে। বনলতা ব্যাগটা দেখে ডুকরে কেঁদে ওঠে। সে বলে, লাজু পাঠিয়েছে তাই না? অনুভব বলে, হ্যাঁ, যে লাজুকে তুমি ফাঁসাতে চেয়েছিলে সেই তোমার জন্য দুশ্চিন্তা করছে। বনলতা বলে, আমি জানতাম ও এমনটাই করবে। কিন্তু অনুভব, বিশ্বাস করো, আমি হাটটা চুরি করতে চাইনি। আমার খুব টাকার দরকার ছিল। আমার বাপের বাড়িতে মেজদা খুব সমস্যায় পড়েছিল। আমি তোমাদের বলতে পারিনি, কারণ তোমরা সবাই লাজুকে বিশ্বাস করো, আমাকে কেউ বিশ্বাস করো না। তাই আমি ভেবেছিলাম হাটটা বন্ধক রেখে টাকা নেব, তারপর আবার ফিরিয়ে দেব। অনুভব শান্ত গলায় বলে, মিথ্যে বলাটা তোমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে বনলতা। বন্ধক নয়, তুমি বিক্রি করতেই গিয়েছিলে। আর যদি টাকারই দরকার ছিল, আমাকে কেন বললে না? আমি কি পর ছিলাম? বনলতা চুপ করে থাকে। অনুভব উঠে দাঁড়ায়। সে বলে, আইন তার নিজের পথে চলবে। আমি তোমাকে ছাড়িয়ে আনার কোনো চেষ্টা করব না, কারণ তুমি শুধু গয়না চুরি করনি, তুমি একটা সাজানো সংসার ভেঙে চুরমার করে দিয়েছ। বাড়ি ফেরার পথে অনুভব ভাবে, মানুষ চিনতে সে কতটা ভুল করেছে। সে ভেবেছিল বনলতা হয়তো একটু কড়া স্বভাবের, কিন্তু মনে মনে সে তাদের আপন ভাবে। আজ সেই ভুলটা ভেঙে গেল। বাড়িতে ফিরে সে দেখে লাজু সব গয়নাগাটি আর আলমারি গুছিয়ে রাখছে। অনুভব তাকে বলে, এগুলো করার কি দরকার? লাজু বলে, দিদিভাই নেই বলে কি ঘরটা অগোছালো থাকবে? আমি চাই যখন ও ফিরে আসবে তখন যেন দেখে সব ঠিক আছে। অনুভব হাসে। সে বলে, ও কি আদেও ফিরবে? আর যদি ফেরেও, তুমি কি পারবে আগের মতো ওর সঙ্গে কথা বলতে? লাজু কোনো উত্তর দেয় না। সে শুধু নিজের কাজ করে যায়। কয়েকদিন পর বনলতার জামিন হয়,
কিন্তু অনুভব তাকে বাড়িতে ফিরিয়ে আনতে অস্বীকার করে। সে সাফ জানিয়ে দেয় বনলতাকে তার বাপের বাড়িতেই থাকতে হবে যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে। বনলতা যখন ট্যাক্সিতে করে চলে যাচ্ছে, সে একবার জানালার দিকে তাকায়। সে দেখে অনুভব আর লাজু বারান্দায় দাঁড়িয়ে আছে। লাজুর চোখে জল, কিন্তু অনুভবের চোখে সেই একই কঠোরতা। ট্যাক্সিটা মোড় ঘুরতেই অনুভব লাজুর দিকে তাকিয়ে বলে, তুমি এখনও ওর জন্য কাঁদছো লাজু? লাজু বলে, ও তো আমার দিদি ছিল। অনুভব বলে, ছিল লাজু, ছিল। এখন সে শুধু একটা অতীত, যে আমাদের বিশ্বাসের গায়ে একটা গভীর দাগ দিয়ে গেছে। অনুভব ঘরের ভিতর চলে যায়, আর লাজু বারান্দায় একলা দাঁড়িয়ে থাকে। তার মনে হয় আকাশটা আজ বড্ড ফাঁকা, আর এই নিস্তব্ধতা হয়তো কোনোদিনও শেষ হবে না। বিশ্বাস ভাঙলে কাঁচের মতো শব্দ হয় না ঠিকই, কিন্তু তার ফাটলটা সারা জীবন থেকে যায়। লাজু, অনুভব আর বনলতার এই তিকোণ সম্পর্কের টানাপড়নে জয়ী কে হলো তা আজও অজানাই থেকে গেল। জীবনের এই নতুন অধ্যায়ে অনুভব শিখল যে সবচেয়ে কাছের মানুষটাই অনেক সময় সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়। আর লাজু শিখল, ক্ষমা করা হয়তো মহত্ব, কিন্তু সেটা সবসময় শান্তি আনে না। অন্ধকারের বুক চিরে নতুন সকাল হয়তো আসবে, কিন্তু সেই সকালে বনলতার জন্য আর কোনো জায়গা থাকবে না এই বাড়িতে। শুধু থাকবে এক রাস শূন্যতা আর সেই হারানো বিশ্বাসের দীর্ঘশ্বাস। অনুভব যখন ড্রয়িং রুমের জানালার পর্দাটা টেনে দেয়, তখন বাইরের ল্যাম্পপোস্টের আলোটা তার মুখে এসে পড়ে, কিন্তু তার মনের ভেতরটা তখনও সেই অন্ধকারেই ডুবে আছে। লাজু গ্লাসে করে জল নিয়ে এসে তার পাশে দাঁড়ায়। অনুভব জলের গ্লাসটা হাতে নেয় না, সে শুধু তাকিয়ে থাকে দূরে, যেখানে পুলিশের গাড়ির শব্দটা আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। লাজু ভাঙা গলায় বলে, তুমি কি সত্যি চাও দিদিভাই আর কোনোদিনেই বাড়িতে না ফিরুক? অনুভব এক মুহূর্ত চুপ থেকে বলে, ফেরা না ফেরাটা কি এখন আর আমাদের হাতে লাজু? সে তো নিজেই নিজের ফেরার পথ বন্ধ করে দিয়েছে। যে চাবি দিয়ে সে লকার খুলেছিল, সেই চাবি দিয়েই সে নিজের সম্পর্কের সব দরজা তালা বন্ধ করে দিয়েছে। লাজু ফিসফিস করে বলে, কিন্তু ও তো অসহায় ছিল, মেজদার বিপদের কথা আমাদের বলতে পারল না কেন? অনুভব একটা তিক্ত হাসি হাসে। সে বলে, অসহায়তা মানুষকে চোর বানায় না লাজু, অসহায়তা মানুষকে সাহায্য চাইতে শেখায়। কিন্তু বনলতা সাহায্য চায়নি, সে চেয়েছিল চুরি করতে, আর তার চেয়েও বড় অপরাধ, সে তোমাকে ভাসাতে চেয়েছিল। যে মানুষটা তাকে আগলে রাখার চেষ্টা করল, তাকেই সে পুলিশের খাঁচায় পুরতে চেয়েছিল। এটা কি শুধুই অভাব, নাকি এটা স্বভাবের দোষ? লাজু কোনো উত্তর দিতে পারে না। সে শুধু অনুভবকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু অনুভবের ভেতরের আগুনটা নিভছে না। সে সোফায় ধপ করে বসে পড়ে আর নিজের দুহাতে মুখ ঢেকে ফেলে। ঠাকুমা তখনও নিজের ঘরে ডুকরে কাঁদছেন। সেই কান্নার শব্দ সারা বাড়িতে এক গা ছমছমে পরিবেশ তৈরি করেছে। অনুভব ভাবে, কাল সকালে যখন পাড়াপড়শিরা জানতে পারবে, তখন কি হবে? এই আভিজাত্য, এই বংশের নাম, সব তো বনলতা এক নিমেষে ধুলোই মিশিয়ে দিল। পরদিন সকালে বাড়িতে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করে। রান্নার ঠাকুর আসেনি, কাজের লোকগুলো কানাকানি করছে। অনুভব যখন নিচে নামে, সে দেখে লাজু একাই রান্নাঘরে চা বানাচ্ছে। অনুভবের মনে হয় লাজু কত সহজে সবটা সামলে নিচ্ছে, অথচ তার নিজের ভেতরটা তছনছ হয়ে গেছে। সে লাজুকে বলে, আজ অফিসে যাব না, শরীরটা ভালো লাগছে না। লাজু বলে, না অনুভব, তোমাকে যেতে হবে, জীবন তো আর থেমে থাকে না। দিদিভাই যা করেছে তার শাস্তি সে পাবে, কিন্তু তুমি যদি ভেঙে পড়ো তবে ঠাকুমাকে কে দেখবে? অনুভব দীর্ঘশ্বাস ফেলে। লাজুর কথা মেনে নেয়। সে তৈরি হয়ে যখন অফিসের গেটে পৌঁছায়, তখন তার মনে হয় সবাই যেন তাকে দেখছে, সবাই যেন জানে তার বাড়ির বউ চোর। এই লোকলজ্জার ভয় তাকে কুঁকড়ে দেয়। সারাদিন ভাইলে মন বসে না। বারবার বনলতার সেই হিংস্র চোখের চাহনি মনে পড়ে, যেখানে সে বলেছিল যে লাজুকে কেন সবাই ভালোবাসে। অনুভব বুঝতে পারে এই চুরির মূলে গয়না ছিল না, ছিল এক ভয়াবহ হিংসে, যা বছরের পর বছর ধরে বনলতা পুষে রেখেছিল। বিকেলে ফেরার পথে অনুভব একবার পুলিশ স্টেশনে যায়। সে অফিসারকে বলে, বনলতার সাথে একবার দেখা করতে চাই। অফিসার অনুমতি দেন। হাজতের লোহার শিকের ওপাশে বনলতাকে দেখে চেনা যায় না। তার চোখের মণিগুলো স্থির। সে অনুভবকে দেখে কোনো কথা বলে না। অনুভব বলে, কেন করলে এমন? বনলতা একবার তাকিয়ে বলে, কারণ আমি তোমাদের মতো হতে চেয়েছিলাম, কিন্তু পারলাম না। আমি জানতাম ধরা পড়ব, তবু একটা জেদ চেপে গিয়েছিল যে দেখি তোমাদের ওই তথাকথিত আদর্শ কতদিন টেকে।
অনুভব বলে, আদর্শ ভাঙতে গিয়ে তুমি নিজের ঘরটাকেই ভেঙে ফেললে বনলতা। এখন তুমি যেখানে আছো সেখান থেকে ফেরার আর কোনো রাস্তা নেই। বনলতা একটা পাগলের মতো হাসি হাসে। সে বলে, ফেরা? কে ফিরতে চায়? আমি তো মুক্ত হলাম এই আভিজাত্যের জেলখানা থেকে, যেখানে আমাকে প্রতি মুহূর্তে লাজুর সাথে তুলনা করা হতো। অনুভব আর দাঁড়ায় না, সে বেরিয়ে আসে। অন্ধকার রাস্তায় হাঁটতে হাঁটতে তার মনে হয় সম্পর্কের বাঁধনগুলো কত ঠুনকো, একটু আঘাতেই সব ছিঁড়ে যায়। বাড়ি ফিরে সে দেখে লাজু ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে বসে আছে। অনুভবকে দেখে লাজু বলে, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। অনুভব খেতে বসে, কিন্তু এক গ্রাস মুখে তুলতেই তার মনে হয় খাবারটা তেতো। সে চামচটা রেখে দেয়। লাজু বলে, কি হলো অনুভব? অনুভব বলে, লাজু, আমরা কি কোনোদিন আবার আগের মতো হাসতে পারব? আমাদের এই সাজানো বাগানে কি আবার ফুল ফুটবে? লাজু অনুভবের হাতটা চেপে ধরে বলে, সময় সব ক্ষত সারিয়ে দেয় অনুভব। হয়তো দাগটা থেকে যাবে, কিন্তু জীবন তো বয়ে চলবে অনুভব। অনুভব লাজুর চোখের দিকে তাকায়। সেখানে এক অসীম ধৈর্য আর মায়া দেখতে পায়। তার মনে হয় লাজুই এই ভেঙে যাওয়া বাড়ির শেষ স্তম্ভ। কয়েক মাস কেটে যায়। বনলতার বিচার শুরু হয়। চুরির প্রমাণ হাতে নাতে থাকায় তার জেল হয়ে যায়। বাড়ির লোক এই নিয়ে আর কথা বলে না। বনলতার নাম নেওয়া এই বাড়িতে নিষিদ্ধ হয়ে যায়। ঠাকুমা আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার চেষ্টা করেন, কিন্তু সেই প্রাণখোলা হাসি আর ফেরে না। লাজু এখন বাড়ির সর্বেসর্বা, কিন্তু তার আচরণে কোনো অহংকার নেই। সে আগের মতোই শান্ত। অনুভব লক্ষ্য করে লাজু রাতের বেলা মাঝে মধ্যে বারান্দায় একলা বসে থাকে, আকাশের দিকে তাকিয়ে। একদিন অনুভব গিয়ে তার পাশে দাঁড়ায়। সে বলে, কি ভাবছ লাজু? লাজু বলে, ভাবছি দিদিভাই এখন কি করছে, ওখানে কি ও ঠিকমতো ঘুমোতে পারে? অনুভব একটু কঠোর স্বরে বলে, ওর জন্য মায়া করা মানে নিজের ওপর অন্যায় করা লাজু। লাজু হাসে। সে বলে, মায়া নয় অনুভব, আমি শুধু ভাবছি মানুষের মন কত বিচিত্র হতে পারে। যে হাতে মা সরস্বতীর আলপনা দিত, সেই হাত দিয়ে লকার ভাঙল কিভাবে? অনুভব কোনো উত্তর দেয় না। সে আকাশের দিকে তাকায়। এক ফালি চাঁদ মেঘের আড়ালে ঢাকা পড়ে যায়। অনুভবের মনে হয় তাদের বিশ্বাসটাও ঠিক ওই চাঁদের মতো, কিছুটা আলো আছে আর বাকিটা অন্ধকারে ঘেরা। বছরের পর বছর কেটে যাবে। হয়তো একদিন বনলতা জেল থেকে বেরোবে, কিন্তু এই চৌকাঠ তার জন্য আর কোনোদিন খোলা হবে না। লাজু যখন লাজুক হাসি দিয়ে অনুভবকে জল এগিয়ে দেয়, তখন অনুভবের মনে হয় চুরি শুধু গয়নার হয়নি, চুরি হয়েছে একরাশ স্মৃতির, একরাশ সোনালী মুহূর্তের, যা আর কোনোদিন ফিরে পাওয়া সম্ভব নয়। বাড়ির প্রতিটি কোণে বনলতার ছায়া রয়ে গেছে, কিন্তু সেই ছায়া এখন আর আশীর্বাদ নয়, বরং এক অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। অনুভব লাজুকে জড়িয়ে ধরে, নিজের মাথাটা তার কাঁধে রাখে। সে বুঝতে পারে এই লড়াইটা দীর্ঘ, কিন্তু লাজুর মতো একজন সঙ্গী থাকলে হয়তো এই শূন্যতা একদিন ভরে উঠবে। তবুও মনের এক কোণে সেই পুরনো ব্যথাটা থেকে যায়, যে নিজের মানুষই সবচেয়ে বড় পর হয়ে যায়। অনুভবের চোখে জল আসে না, কিন্তু তার বুকের ভেতরটা এক বিশাল হাহাকারে ভরে ওঠে। জীবনের এই অমোঘ সত্য সে মেনে নেয় যে ভাঙা বিশ্বাস কোনোদিনও জোড়া লাগে না, আর জোড়া লাগলেও ফাটলটা সারা জীবন জানান দেয় সে কোনো এক সময় বড় বড় ভুল করে ফেলেছিল। রাত গভীর হয়, বাতি নিভে যায়, কিন্তু অনুভবের কানে তখনও বাজে সেই পুলিশের জিপের সাইরেন আর বনলতার সেই কান্নার শব্দ, যা তাকে সারা জীবন মনে করিয়ে দেবে বিশ্বাসের মূল্য কতখানি দামি আর কতটা ভঙ্গুর।